আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জিনের বহিঃপ্রকাশ ও নিয়ন্ত্রণ, ইংরেজিতে জিন এক্সপ্রেশন অ্যান্ড রেগুলেশন। এই জিনের বহিঃপ্রকাশ এবং নিয়ন্ত্রণ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় সিস্টেমের ক্ষেত্রেই দেখা যায়। প্রোক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে যদি দেখি, তাহলে প্রোক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে সাধারণত যেহেতু নিউক্লিয়াস থাকে না, সেজন্য এই জিনের বহিঃপ্রকাশের যে দুটো ঘটনা, অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, যাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ, যে ঘটনাটিকে বলা হয় ট্রান্সলেশন। এই যে দুটো ঘটনা, অর্থাৎ জিন এক্সপ্রেশনের দুটি ধাপ, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, পুরো প্রক্রিয়াটাই প্রোক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে ঘটে সাইটোপ্লাজমে। এটা প্রোক্যারিওটিক সিস্টেম বা প্রোক্যারিওটদের ক্ষেত্রে সাইটোপ্লাজমে ঘটে। একটা ডিএনএ, তার যে ক্ষুদ্রতম অংশ জিন, সেই জিনের এমআরএনএ এবং তার থেকে প্রোটিন সংশ্লেষ যদি হয়, তাহলে আমরা বলবো জিনের বহিঃপ্রকাশ হচ্ছে, অর্থাৎ জিন এক্সপ্রেশন করছে। প্রোক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন উভয় ঘটনাই সাইটোপ্লাজমে সংঘটিত হয়। অপরদিকে যদি আমরা ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে একটু চোখ রাখি, তাহলে দেখতে পাবো ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে পুরো ঘটনাটাই কোথায় ঘটছে? ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে পুরো ঘটনাটা একটা ঘটে, অর্থাৎ ডিএনএ, যেটা ডিএনএ 5 প্রাইম টু 3 প্রাইম এবং এটাও 5 প্রাইম টু 3 প্রাইম, বিপরীতমুখী 5 প্রাইম টু 3 প্রাইম, এগুলো 5 প্রাইম টু 3 প্রাইম। তো এই ডিএনএ সাধারণত ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে থাকে কোথায়? নিউক্লিয়াসের ভেতরে, অর্থাৎ একটা কম্পার্টমেন্ট থাকে, অর্থাৎ নিউক্লিয় পর্দার ভেতরে থাকে হচ্ছে ডিএনএটা বা জেনেটিক বস্তুটা। সেই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় কোথায়? ডিএনএ থেকে এমআরএনএটা তৈরি হয় কিন্তু নিউক্লিয়াসের ভেতরেই। এবার আমরা জানি ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে কিছুটা ডিএনএ হচ্ছে কি সক্রিয়, কিছুটা নিষ্ক্রিয়, আবার কিছুটা সক্রিয়, কিছুটা নিষ্ক্রিয়। সক্রিয় জিনগুলোকে বলা হয় এক্সন, সংক্ষেপে ই দিচ্ছি, আর যেগুলো নিষ্ক্রিয় জিন তাদের ইন্ট্রন হিসেবে ডিনোট করা হয়। অর্থাৎ এক্সন এবং ইন্ট্রন পাশাপাশি এইভাবে অবস্থান করে। এক্সন হচ্ছে সক্রিয় জিন, আর ইন্ট্রন হচ্ছে নিষ্ক্রিয় জিন। ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে এই সক্রিয় জিন এবং নিষ্ক্রিয় জিন পাশাপাশি অবস্থান করে, কিন্তু প্রোক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে পুরো জিনটাই হচ্ছে সক্রিয় বা এক্সন প্রকৃতির। তাই ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে যখন পুরো ঘটনাটা এটা নিউক্লিয়াসের ভেতর ঘটছে, এমআরএনএ সৃষ্টি। এই এমআরএনএটা যেটা তৈরি হয় প্রথমে, যখন এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএটাকে বলা হয় প্রি এমআরএনএ। কী বলা হচ্ছে? প্রি এমআরএনএ। ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে প্রি এমআরএনএ কেন? কারণ এখানে এক্সনের থেকেও জিনটার ট্রান্সক্রিপশন ঘটেছে, ইন্ট্রন থেকেও জিনটার ট্রান্সক্রিপশন ঘটেছে। এর পরবর্তী পর্যায়ে একটি বিশেষ ঘটনা, যাকে বলা হয় স্প্লাইসিং মেকানিজম। এই স্প্লাইসিংয়ের মাধ্যমে যে এক্সন পার্টগুলো, অর্থাৎ সক্রিয় পার্টগুলো একদিকে আসে এবং নিষ্ক্রিয় পার্টগুলো আর একদিকে যায়। অর্থাৎ এখানে এক্সনগুলো পার্ট থাকে, এগুলো ইন্ট্রন যেহেতু ইনঅ্যাক্টিভ জিনের পার্ট, সেখানে এগুলো প্রপার প্রোটিন সিনথেসিসের জন্য প্রয়োজনীয় কোডন বহন করে না, সেখানে এখান থেকে কোনো প্রোটিন সংশ্লেষ হয় না। তো এই যে এক্সন পরবর্তীকালে নিউক্লিয়াসের যে নিউক্লিয় রন্ধ্র, সেই নিউক্লিয় রন্ধ্র দিয়ে নির্গত হয় এবং নির্গত হয়ে আসে কোথায়? সাইটোপ্লাজমে আসে কেন? কারণ সাইটোপ্লাজমে রয়েছে রাইবোজোম। সেখানে রাইবোজোমের উপস্থিতিতে এই এক্সনগুলো, রাইবোজোমের উপস্থিতিতে অ্যামিনো অ্যাসিড সংযুক্তিকরণের মাধ্যমে পরবর্তীকালে সৃষ্টি করে প্রোটিন তৈরি করে। অর্থাৎ এই ঘটনাটা ঘটছে নিউক্লিয়াসের ভেতর ট্রান্সক্রিপশন, এবং স্প্লাইসিং মেকানিজমটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতর, এবং বাকি যে ঘটনাটা সেটা ঘটছে কোষের সাইটোপ্লাজমে। এখানেই
পার্থক্য প্রোক্যারিওটের ক্ষেত্রে প্রোক্যারিওটের ক্ষেত্রে দেখতে পেলাম পুরো ঘটনাটাই ঘটছে সাইটোপ্লাজমে। ইউক্যারিওটের ক্ষেত্রে সেটা নিউক্লিয়াসের ভেতর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এবং স্প্লাইসিং মেকানিজম নিউক্লিয়াসের ভেতরে ঘটছে। এবং বাকি যে প্রোটিন সংশ্লেষ পদ্ধতি অর্থাৎ যাকে ট্রান্সলেশন বলি, সেই ট্রান্সলেশনটা ঘটছে কিন্তু সাইটোপ্লাজমে। কেন সাইটোপ্লাজমে ঘটছে? কারণ সাইটোপ্লাজমে থাকে রাইবোজোম, কারণ রাইবোজোম তার নিউক্লিয়াসের ভেতর থাকে না, রাইবোজোমটা থাকে সাইটোপ্লাজমে, ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। ইউক্যারিওটের ক্ষেত্রে 60S এবং 40S। পরবর্তীকালে তারা ডাইমার গঠন করে এবং এমআরএনএর সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন রকমের ট্রান্সলেশন যে ফ্যাক্টরগুলো সাহায্য নিয়ে প্রোটিন সংশ্লেষটা করে। তো এইভাবে প্রোক্যারিওটিক সিস্টেম এবং ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে জিনের বহিঃপ্রকাশ হয়। পরবর্তীকালে যদিও এই যে প্রোটিনগুলো তৈরি হয় সেই প্রোটিনগুলো আবার পরবর্তীকালে মডিফিকেশন হয়, যাকে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন বলা হয়, যেখানে কোনো প্রোটিনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হতে পারে অর্থাৎ ফসফাইলেশন হতে পারে, এডিপি রাইবোসাইলেশন হতে পারে, তাছাড়াও সুমোয়াইলেশন হতে পারে বা ইউবিকুইটিনাইলেশন হতে পারে। অর্থাৎ ভুল প্রোটিন যদি তৈরি হয় তখন ইউবিকুইটিন মলিকুলগুলো বেশি করে যুক্ত হয় এবং প্রোটিওজোম বলে একটা গঠন আছে, প্রোটিন আছে, যে ওই ভুল প্রোটিনগুলো অনেক সময় ভেঙে দেয়। যেগুলো সঠিক প্রোটিন আমাদের কাজে লাগবে সেগুলো রেখে দেয়, যেগুলো ভুল প্রোটিন সিনথেসিস হলো সেগুলো প্রোটিয়াজোমের মাধ্যমে ডিগ্রেড হয় এবং পুনরায় সঠিক প্রোটিন তৈরিতে সেই সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলো কাজে লাগে। তো এটা হচ্ছে স্বাভাবিকভাবে জিনের বহিঃপ্রকাশের যে ধাপগুলো দেখালাম। এই জিনের বহিঃপ্রকাশের কিছু মতবাদ আছে, সেই মতবাদগুলোকে আমরা একটু দেখে নিই। প্রথম মতবাদ, ওয়ান জিন ওয়ান প্রোডাক্ট। এই ধারণাটা দিয়েছিলেন বিজ্ঞানী গ্যারড 1908 সালে বিজ্ঞানী গ্যারড এই ধারণাটা দিয়েছিলেন। তার মতে একটা জিন থেকে একটা প্রোডাক্ট তৈরি হবে। বিজ্ঞানী গ্যারড 1908 সালে এই ধারণাটা দিয়েছিলেন। পরবর্তীকালে আরেকটি ধারণা আছে যাকে বলা হয় ওয়ান জিন ওয়ান এনজাইম ধারণা, যেটা ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী বিডল এবং টটাম। সালটা প্রায় 1948 সাল। ওয়ান জিন ওয়ান এনজাইম এই ধারণাটা দিলেন বিজ্ঞানী বিডল এবং টটাম। পরবর্তীকালে আরেকটি ধারণা এলো ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড। ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড ধারণা। ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড এই ধারণাটা দিলেন বিজ্ঞানী ইনগ্রাম। এই যে জিনের বহিঃপ্রকাশ এবং তার নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা প্রোক্যারিওটিক সিস্টেম বা ইউক্যারিওটিক সিস্টেমে এই নিয়ন্ত্রণটাকে বলা হয় গ্লোবাল রেগুলেশন বলা হয় একটা। কারণ প্রত্যেকটা জিন কোনো প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত, সেই প্রোটিনটা আবার অন্য কোনো দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ প্রত্যেকেই একে অপরকে নিয়ন্ত্রণ করছে। সেই জন্য প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক সিস্টেমের জিন রেগুলেশনকে আমরা বলতে পারি একটা গ্লোবাল রেগুলেশন। তা সংক্ষেপে এই জিনের বহিঃপ্রকাশ বলা হলো।